ফ্রান্সের কালায়ের কাছে ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, নারী ও শিশুসহ যুক্তরাজ্যগামী ৩১ অভিবাসীর প্রাণহানি। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ, সুপারিশ অনুমোদন জাতিসংঘের ৭৬তম অধিবেশনে। খালেদা জিয়া এখনো সংকটাপন্ন, দাবি ফখরুলের। বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির ৮ দিনের কর্মসূচি। রাজধানীতে ফুটপাত দখল করে নার্সারি ব্যবসা চলছে, প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে পথচারীদের ভোগান্তি। খাবার সংকটে দেশে নিশ্চিহ্ন হওয়ার পথে দেশি বুনো হাতি, প্রাকৃতিক বনে বেঁচে আছে মাত্র ২৩টি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আরিয়ান সাহ এবং আমি ফারহান আলম। শুনছি শিরোনাম, এবার বিস্তারিত। ফ্রান্সের বন্দর নগরী কালায়ের কাছে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে যুক্তরাজ্যগামী ৩১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে উদ্ধার হওয়া ২ জন। বুধবার উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। ডুবে যাওয়া অভিবাসীদের উদ্ধারে এরই মধ্যে আকাশ ও সমুদ্রপথে কাজ শুরু করেছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে ২০১৪ সালের পর ইংলিশ চ্যানেলে এটি সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। টেলিফোন আলাপে মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন তারা। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে ৪৭,০০০ অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেছে। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। ৭৬তম অধিবেশনের ৪০তম প্লেনারি সেশনে বুধবার ঐতিহাসিক এই সিদ্ধান্ত পাশ হয়। এই ঐতিহাসিক অর্জনকে অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামাল বাংলাদেশের উন্নয়ন যাত্রার এক মহান মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এই অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে টুইট বার্তায় বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময় এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না। ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি CDPর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বা গ্র্যাজুয়েশনের মানদণ্ড পূরণের মাধ্যমে উত্তরণের সুপারিশ লাভ করে বাংলাদেশ। CDP একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৫ বছর ব্যাপী প্রস্তুতিকালীন সময় দেওয়ার সুপারিশ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্য রাজনীতিতে পরমত সহিংসতার জোর দিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদে দেওয়া স্মারক বক্তৃতায় এসব কথা বলেন তিনি। একই সঙ্গে বিশেষ আলোচনার জন্য সাধারণ প্রস্তাবে বাংলাদেশকে বিশ্ব সভায় মর্যাদাশীল করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদের বিশেষ আলোচনা। এতে স্মারক বক্তৃতা দিতে আসেন রাষ্ট্রপতি। বিউগলে বাজে ফ্যানফেয়ার। রাষ্ট্রপতি সংসদ কক্ষে পৌঁছালে বাজে জাতীয় সঙ্গীত। বক্তৃতায় দেশের স্বাধীনতা সংগ্রাম ও উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। জানান, জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেন তিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য। এই ঐক্য গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা
ও সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এরপর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করেন স্পিকার। পরে সংসদে তোলা প্রস্তাবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলে প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা দেশ হিসেবে এবং বাঙালি জাতিকে উন্নত সমৃদ্ধ আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। যে স্বপ্নটা জাতির পিতা দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তুলবেন, ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারবো। পরে সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধিতে আনা সংসদ নেতা শেখ হাসিনার প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতির পিতা যে আমাকে স্বাধীনতা দিয়ে গেছেন, অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ আদালতে স্থগিতাদেশের পরও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর অব্যাহতি পাওয়া বিচারক অসৎ উদ্দেশ্যে এমন কাজ করেছেন বলছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। 6 পৃষ্ঠার এই রায়ে বলা হয়েছে, উচ্চ আদালতের সমস্ত নথি থাকা এবং আইনজীবীরা বারবার বলার পরও জামিন দেওয়া হয়েছে আসামিকে। যাচাই না করে আদেশ দেয়া ওই বিচারক কামরুন নাহার আপিল বিভাগের তলবে হাজির হয়ে গত 22 নভেম্বর ক্ষমা চান। তবে আদালত তার ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছে। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। একই সাথে তিনি বাংলাদেশের কোনো আদালতে আর ফৌজদারি বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পূর্ণাঙ্গ রায়ে আরও বলা হয়েছে, জামিনদার এখতিয়ার বিচারকের রয়েছে, তবে সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলে তা করা যায় না। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বেঁচে থাকুক সরকার চায় না, তাই বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তার। এদিকে চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ, মানববন্ধন, দোয়া মাহফিল সহ 8 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশন সমাবেশ কর্মসূচি শেষে বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় বিএনপি। এরপর কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তার বিদেশে চিকিৎসার ব্যবস্থাকে আমরা নিশ্চিত করতে চাই, একই সঙ্গে গণতন্ত্রকে আমরা মুক্ত করতে চাই। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুচিকিৎসা বঞ্চিত বিএনপি চেয়ারপারসন। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার। এখনো ওই অবস্থাতেই আছেন, কেস ভেরি ক্রিটিক্যাল। আপনার ডাক্তার সাহেবরা তারা মনিটর করছেন, যোগাযোগ রাখছেন এবং সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকেন। সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। এদিকে খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উনি অত্যন্ত কঠিন অবস্থায় আছেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি কারো মুখের কথাই কিছু বলছি না, আমি পুরা ফাইলটা দেখে তার ব্যক্তিতে বলছি। ফুসফুস, হার্ট, লিভার ও কিডনির জটিলতা সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গেল এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন তিনি। রাখা হয়েছে সিসিইউতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বসে রাজনীতির সুযোগ নিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়কমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।
বিএনপির আচরণ রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে তিনি বলেন, লন্ডনে বসে রাজনীতি করাতেই বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চান। তার প্রশ্ন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা কেন তা বলছেন না? তারা বিশেষত বেগম জিয়াকে পাঠাতে চান লন্ডনে, যেখানে তারেক জিয়া আছে, এবং সেখানে পাঠিয়ে দিয়ে তারা যেন আবার দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও বেগম জিয়া যেন সেখান থেকে আবার রাজনীতিটা করতে পারেন, যেমন তারেক জিয়া যেমন করছেন। আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা করার পায়তারা করছে বিএনপি। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে ওদের পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের উন্নয়নের বিরুদ্ধে, অর্জনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আজকে মিথ্যাচার করছে। তাদের রাজনীতি মাঠে নেই, তাদের রাজনীতি আজকে প্রেস ব্রিফিং এ। তিনি আরো মন্তব্য করেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, কারো জন্য বসে থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার অনেক ফুটপাত দখল করে চলছে নার্সারি ব্যবসা। কয়েকদিন পর পর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও বসে যাচ্ছে আবার। ব্যবসায়ীরা বলছেন, প্রশাসন ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে সব চলছে। সিটি কর্পোরেশন বলছে, মানবিক কারণে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীকে। গত 22 সেপ্টেম্বর হাইকোর্টের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফুটপাতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু 2 মাসে আবারও দখল হয়ে গেছে ফুটপাত। শুধু শাহবাগী নয়, ধানমন্ডি, কলাবাগান, সিদ্ধেশ্বরী এলাকাতেও ফুটপাত দখল করে চলছে নার্সারি ব্যবসা, যে কারণে পথচারীকে নামতে হচ্ছে রাস্তায়। হাঁটতে চলতে তো আমাদের সবসময় ফুটপাতে দিয়ে হাঁটতে সমস্যা হচ্ছে। কাপড়ের তো এটা তো আপনার সরকারেরই, কারণ তারা তদারকি করে না সঠিকভাবে। এটা সরকারের হস্তক্ষেপ ছাড়া হবে না, কেননা এই সব ফুটপাতে যারা দখল করে বসে আছে, দ্যাট পার্ট অফ গভর্নমেন্টস। বারবার সিটি কর্পোরেশন উঠিয়ে দিলেও কিভাবে চলছে ব্যবসা? ব্যবসায়ীরা জানান, প্রশাসন ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে ব্যবসা চলছে, কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করতে রাজি নন কেউ। এখানে এই যে তোমরা যে দোকান বসাইছো, টাকা পয়সা দাও বলে পুলিশে। ব্যবসার ক্ষেত্রে টুকটাক দিতে হয়, কারণ ব্যবসা হলে দিতে হয়, এগুলা দিতে হয়। সিটি কর্পোরেশনও দোষ চাপালো স্থানীয় নেতাদের উপর, বলছে তাদের ইন্ধনেই নিয়ম নীতির তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা। যেদিন আমরা উচ্ছেদ করে আসি, পুরোটা ফুটপাত আমরা পরিষ্কার করে দিয়ে আসি, পরের দিনই লোকজন বসে যাচ্ছে। তো আমার মনে হয় যে এরা এত স্বল্প আয়ের লোকজন, একদিনে এদের পুঁজিটা হয়ে যাওয়া সম্ভব না। হয়তো তাদের পিছনে কোনো একটা চক্র কাজ করছে। তা আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি যে সিটি কর্পোরেশন আইনে আমাদের দায়িত্ব হলো ম্যাজিস্ট্রেটদের যে আমাদের রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সিটি কর্পোরেশন বলছে, পুনর্বাসন করা যাচ্ছে না বলেই ফুটপাতে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউপি নির্বাচনে মন্ত্রী এমপিদের আচরণবিধি ভঙ্গ না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সিইসি এসব কথা বলেন। ইউপি নির্বাচনের আগে পরে ও ভোটের দিন মিলিয়ে এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে। ইউপি ভোটের সহিংসতা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। পরিস্থিতি সামলাতে নানা তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপের নির্বাচনকে সামনে রেখে বুধবার আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। সিইসি বলেন, কমিশন সহিংসতা কমানোর চেষ্টা করছে, তবে একদমই বিশৃঙ্খলা হবে না তা নিশ্চিত করা সম্ভব নয়। গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আজকে আমরা জোর দিয়েছি। আগামী নির্বাচনে যেটা কিভাবে হবে, আমরা তো আপ্রাণ চেষ্টা করব সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না। আমরা চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। বৈঠকে আলোচনা হয় নির্বাচনী এলাকায় মন্ত্রী এমপিদের আচরণ নিয়ে। সিইসি জানান, তারা আচরণবিধি না মানলে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায় থাকতে পারবেন না। সেটা সচিবালয় একটা জেনারেল সার্কুলার দিয়েছে। এমপি তারা যদি গিয়ে থাকেন, সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম
আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনও তা করব। এরকম আমাদের সিদ্ধান্ত হয়েছে। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপের 1060টি ইউপিতে ভোট হবে, আর চতুর্থ ধাপের ভোট হবে 26 ডিসেম্বর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার। বিভিন্ন ইউনিয়নে হামলা, ভাঙচুর অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এগিয়ে আসছে নির্বাচনের দিন। শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যেও। তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতির কথা বলছে কমিশন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গাজীপুরের 7টি ইউনিয়ন। কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তুলছেন বিভিন্ন অভিযোগ। বিভিন্ন সময় আমাদের মোটরসাইকেল মহড়া দিয়ে সাধারণ ভোটারের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। আমার এলাকায় যাতে কোনো ধরনের অন্যায় অবিচার না হয়, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ নির্মূল করার লক্ষ্যে আমি নির্বাচন করতেছি। তবে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। মাদক, নেশামুক্ত, দুর্নীতিমুক্ত করবে তাকে আমরা বেছে নেব। উন্নয়ন কাজ যে করবে, সৎ ব্যক্তি যে, সৎ প্রার্থী যে, তাকে আমরা ভোট দেব। তৃতীয় ধাপে নওগাঁর মান্দা ও বদলগাছি উপজেলার 22টি ইউনিয়নে ভোট হচ্ছে। নির্বাচনী সহিংসতায় মান্দায় একজন নিহত হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভোটাররা। প্রচারের ক্ষেত্রে আচরণবিধি মানছেন না অনেকে। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। সেন্টারের জন্য লোক যেতে পারে, আর কোনো ঘটনা যেন না ঘটে, কোনো মাইল কোল যেন খালি না হয়। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার যত রকম সহযোগিতা করার দরকার আমি এলাকার জন্য করব। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্য সচেষ্ট রয়েছি। ইতিমধ্যে আমাদের আচরণবিধি দেখার জন্য নির্বাচনী ম্যাজিস্ট্রেট মাঠে আছে, পুলিশ বিভাগও তৎপর রয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সুষ্ঠু যদি নির্বাচন হয় 90% ভোট আমার। জনগণ আমাকে 3 পিরিয়ড আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি দুর্গাপুর ইউনিয়নের জনগণের প্রতি আস্থাশীল। নড়াইলের কালিয়া উপজেলার 12টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচার। নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আসন্ন ইউপি নির্বাচনে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, এই যে প্রচারণা কেমন দেখছেন, আর এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নির্বাচনকে ঘিরে, তো এই বিষয়ে আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আমাদের জানাবেন। নভেম্বর গাজীপুর পৌরসভা এবং 7টি ইউনিয়নে কিন্তু একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ প্রার্থী এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নির্ঘুমভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের কর্মী সদস্যদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বাড়িতে গিয়ে তারা নানান উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তবে এই নির্বাচনে কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে প্রার্থীদের মধ্যে। তারা বলছেন, একজন প্রার্থী বলছেন যে তারা মাঠে নামতে পারছেন না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের বাধা দিচ্ছেন। এরকম ছোটোখাটো অভিযোগ রয়েছে, কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা বা কোনো মারামারির ঘটনা এখন পর্যন্ত এই নির্বাচনী এলাকায় হয়নি এবং এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদেরকে বিভিন্নভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর সাধারণ ভোটাররা বলছেন যে নির্বাচনকে ঘিরে তাদের যে চিন্তা ভাবনা রয়েছে যোগ্য এবং সৎ প্রার্থীর ব্যাপারে, এবং তারা বলছেন যে নির্বাচন যদি শান্তিপূর্ণ হয় এবং অবাধ হয় সেক্ষেত্রে তারা ভোট দিতে আগ্রহী।
এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে আসলে ভোট দেবেন। আপনাকে জানিয়ে রাখি যে কালিয়াকৈর পৌরসভায় কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে এবং যে 7টি ইউনিয়ন রয়েছে সেই 7টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণ শান্তিপূর্ণ করার লক্ষ্যে কিন্তু 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েছে নির্বাচন কমিশন এবং তারা বলছেন যে এরই মধ্যে নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করবে এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই সেখানে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন থাকবে। বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল মোটামুটি নির্বাচনের খবরের সর্বশেষ। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের বিষয়ে জানাতে গাজীপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আবুল হাসান। ভুয়া ওয়েবসাইট বানিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ই কমার্স প্রতিষ্ঠান দারাজের মামলার পর নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসি জানায় 50 থেকে 70% ছাড়ে লোভনীয় প্রস্তাবে ভোক্তাদের আকৃষ্ট করত জুয়েল। দারাজ.cl এই সাইটে ঢুকলে বোঝার উপায় নেই এটি ই কমার্স প্রতিষ্ঠান দারাজের ওয়েবসাইট নয়। দারাজের মতোই বানানো সব ফিচার, পণ্য কেনার নামে অগ্রিম টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন কয়েক হাজার গ্রাহক। অভিযোগের পর বনানী থানায় মামলা করে দারাজ। যখন এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে পারলাম, আমরা আমাদের লোকাল থানায় এফআইআর করে আমরা সাইবার সিকিউরিটি টিমকে এটা সম্পর্কে অবহিত করি। তদন্তে নেমে নোয়াখালী থেকে আল ইমরান জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। জব্দ করা হয় মোবাইল, ডেস্কটপ, ইলেকট্রনিক কার্ড ও শতাধিক সিম কার্ড। সিটিটিসি জানায় দারাজের অনুকরণে দারাজ.cl নামের সাইট তৈরির পর 50 থেকে 70% ছাড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত জুয়েল। আস্থা অর্জনে খুলে ফেসবুক পেজও। গ্রেপ্তার এড়াতে মোবাইল ব্যাংকিং নম্বর কিছুদিন পর পরিবর্তন করত জুয়েল। ইউটিউব বা বিভিন্ন সাইট থেকে আসলে সেই প্রতারণা কাজ শেখা বা এটা ওয়েব ডেভেলপ করা, এখন পর্যন্ত তার স্বীকারোক্তি যে এই সাইটটি সে নিজেই ডেভেলপ করেছে। যদিও আমরা মনে করছি যে তার সাথে হয়তো তার আরও সহযোগী থাকতে পারে, আমরা সেইটা তদন্তে বের করে নিয়ে আসবো। এর আগেও জুয়েল ওয়ালটন, বেস্ট জোনের মতো প্রতিষ্ঠানের নামে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে বলে জানায় সিটিটিসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রাকৃতিক বনে বেঁচে আছে মাত্র 23টি হাতি, অথচ 6 বছর আগেও টেকনাফ ও রামুর বনাঞ্চলে স্থায়ী বসবাস ছিল 40টি হাতির। গবেষকরা বলছেন গত 2 বছরেই বৈদ্যুতিক তারের ফাঁদে ও গুলিতে হত্যা করা হয়েছে 17টি। 2015 সালের পর এসব এলাকায় রোহিঙ্গা শিবির, অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় হাতির আবাস ও খাবারের সংকট দেখা দিয়েছে। এতে নিশ্চিহ্ন হওয়ার মুখে দেশি বুনো হাতি। দেশে বুনো হাতির একমাত্র বসবাস কক্সবাজারের টেকনাফ ও ইনানি অভয়ারণ্যে। 6 বছর আগে রেজুখাল ও রামু পাহাড়ি বনে দল বেঁধে চলাচল করত 40টি হাতি। 2015-তে এই এলাকায় নতুন আসা রোহিঙ্গাদের ক্যাম্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় চরম বিপদে পড়েছে হাতির পাল। এভাবে হাতির আবাসস্থল ও যাতায়াতের পথ বন্ধ হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক ফাঁদ ও গুলিতে গত 2 বছরে কক্সবাজারে হত্যা করা হয়েছে 17টি হাতি। তো আমাদের দেশের ভিতরের যে হাতিগুলি, যেমন আমাদের টেকনাফ অভয়ারণ্যের ভিতরের যে হাতিগুলি, গত 5-7 বছরে কিন্তু আমাদের টেকনাফ পেনিনসুলা বলি আমরা, যে টেকনাফ অভয়ারণ্য এবং ইনানি অভয়ারণ্যের যে হাতিগুলি, এগুলির সংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। দেশে স্থায়ী বসবাস করা হাতি ছাড়াও প্রতি বছর পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও শেরপুর দিয়ে চলাচল করে প্রায় 200 হাতি, যারা বছরে 2 বার ভারত ও মিয়ানমার থেকে আসে। এই সময় নির্মমভাবে হত্যা করা হয় অনেক হাতি। এক পরিসংখ্যানে দেখা গেছে 2015 থেকে 19 পর্যন্ত অস্বাভাবিকভাবে মারা গেছে 9টি হাতি। 2020-এ 15টি আর চলতি বছরে এখন পর্যন্ত 15টি হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যপ্রাণী গবেষক রেজা খান বলছেন, হাতি চলাচলে বনাঞ্চল দখলমুক্ত করা এখন অনেক দুরূহ কাজ, তাই বনের ভেতরে খাবারের ব্যবস্থা করতে হবে। ওইখানে আমি এমন গাছ লাগাই যেগুলো মানুষ খেতে পারবে না, কিন্তু হাতি খেতে পারবে। স্থানীয় গ্রামবাসীদের সাথে সরকার প্রকল্প নেবে, এখানে গাছ লাগাবে, এই ক্রপ শেয়ার করবে। কৃষক চাষ করে যে পয়সা পেত, সে যদি ওই নলখাগড়া বনে লাগিয়ে সেই পয়সা পায়, তার তো হাতি মারার কোনো দরকার নেই।
বন্যপ্রাণী হত্যা ঠেকাতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বিদ্যুৎ লাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। যে কোনো ধরনের অ্যানিমেল হত্যা করা কিন্তু আইনগতভাবে দণ্ডনীয় এবং অবৈধভাবে বিদ্যুৎকে ব্যবহার করে সেই ব্যবস্থাটা করছে। আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিতে বলছি। কারা এটা ব্যবহার করছে এটা আইনি প্রকারের ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভবিষ্যতে করলে পরে কঠিন শাস্তি হবে। হাতি রক্ষায় সরকার 2018 সালে একটি মহাপরিকল্পনা হাতে নেয়, যাতে 2027 সালের মধ্যে দেশের হাতির সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য ধরা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদন ও গুণগত মান নিয়ন্ত্রণে পরামর্শ বিষয়ক চুক্তি সই হয়েছে বেক্সিমকো হেলথ ও জাপানের K2 লজিস্টিকের মধ্যে। বুধবার গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল ও পিপিই পার্ক পরিদর্শনে এসে বেক্সিমকোর উচ্চমানের পিপিই উৎপাদন ও অত্যাধুনিক সুযোগ সুবিধার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল ও পিপিই পার্কের আকার এবং সক্ষমতা দেখে সন্তুষ্ট জাপানের রাষ্ট্রদূত সহ দেশটির কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। করোনা মহামারী মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশে উন্নত মানের পিপিই সরবরাহ করে বেক্সিমকো যে ভূমিকা রেখেছে তার ভূয়সী প্রশংসা করেছে দলটি। পার্ক পরিদর্শন শেষে রাষ্ট্রদূতের উপস্থিতিতে জাপানের প্রতিষ্ঠান K2 লজিস্টিকের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বেক্সিমকো হেলথ। রপ্তানি পণ্যের গুণগত মান বাড়াতে এই চুক্তি ভূমিকা রাখবে বলেও জানান গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান। জাপানের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কাজ করছে বেক্সিমকো। আমরা আশা করি জাপানের বাজারে উন্নত মানের পিপিই রপ্তানি করবে আমাদের প্রতিষ্ঠান। আমাদের সেই সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইতোমধ্যেই আমরা বিভিন্ন দেশে পিপিই রপ্তানি করেছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জাপান শুধু ব্যবসায়িকভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে না, দেশটি বিভিন্ন ক্ষেত্রে এদেশের মানুষের সঙ্গে তাদের কারিগরি অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা করে আসছে। জাপানের এই ভূমিকায় শুধু এদেশের সরকারই নয়, জনগণও কৃতজ্ঞ। হোলি আর্টিজানের হামলার পর কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। এখন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় জাপানের ব্যবসায়ীরা সন্তুষ্ট। তারা এখন বিনিয়োগেও আগ্রহী। জাপান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। পরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। সেখানে জাইকার অর্থায়নে জাপান থেকে আনা অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন ইতো নাওকি ও গ্রুপের পরিচালক এবং বেক্সিমকো টেক্সটাইল ও পিপিই ডিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হোসেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। ঢাকার হোটেল রেডিসনে 28 ও 29 নভেম্বর 2 দিনব্যাপী সম্মেলনে দেশি বিদেশি উদ্যোক্তাদের সামনে বিনিয়োগের পরিবেশ সহ নানা সুযোগ সুবিধা তুলে ধরা হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, অর্থনৈতিক অঞ্চল সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প। উন্নত দেশের কাতারে দাঁড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে আরও প্রায় $8,500। চ্যালেঞ্জ বাস্তবায়নে কৃষি, তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক, চামড়া, ঔষধ শিল্প সহ 14টি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। 2041-এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত অর্থনীতির দেশ হবে, এইরকম টার্গেট নিয়ে আমরা এগুচ্ছি। আরও অগ্রগতি করতে হলে আমার অর্থনীতির যতগুলি সূচক আছে সকল সূচকে আরও উন্নয়ন ঘটাতে হবে। দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা বিদেশি উদ্যোক্তাদের কাছে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এতে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের। বাংলাদেশে যে বিনিয়োগ করার সুযোগগুলি রয়ে গেছে এবং বাংলাদেশে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে এবং বিনিয়োগকে আমরা যে কি ধরনের সুবিধা আমরা বিনিয়োগকারীদেরকে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা
জানাইতে চাই। জাপান থেকে আপনার আসতেছে ইন্টারেস্ট, কোরিয়া থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে। একটা বিনিয়োগকারী যখন আসে সে তো অনেকগুলি ফ্যাক্টরগুলি দেখে, তো আমরা প্রত্যেকটা ফ্যাক্টরে আমরা ভালো করেছি, কিন্তু এটা আমাদেরকে প্রচার করতে হবে, ওদেরকে জানাইতে হবে। ভার্চুয়াল মাধ্যমে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনব্যাপী আয়োজনে কয়েকটি প্ল্যানারি সেশনের পাশাপাশি থাকবে খাতভিত্তিক কারিগরি অধিবেশন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তম দফার প্রথম পর্যায়ে আজ 257 জন রোহিঙ্গা যাবেন ভাসানচরে। বুধবার কক্সবাজার থেকে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রামে বিএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে। সেখান থেকে সকাল 9টার দিকে নৌবাহিনীর জাহাজে করে তাদের পৌঁছে দেওয়া হবে ভাসানচরে। এ দফায় স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন 1,500 রোহিঙ্গাকে তালিকা অনুযায়ী পাঠানো হচ্ছে ভাসানচরে। 2020 সালের 4 ডিসেম্বর ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত 6 দফায় সেখানে গেছেন 18,100 রোহিঙ্গা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে 257 জন রোহিঙ্গা যাবেন ভাসানচরে, তো তারা আসলে কখন যেতে পারেন এবং এ বিষয়ে আসলে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? মূলত গতকালকে 11টায় অর্থাৎ সকাল 11টায় কক্সবাজারের উখিয়া থেকে 257 জন 6টি বাসে করে রওনা দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। পরবর্তীতে আমরা যেটি এখন একটু আগে জানতে পেরেছি যে সন্ধ্যায় আরও 4টি বাসে করে মোট 257 জনের সাথে যে আরও মোট 379 জন এই দফার অর্থাৎ এই সপ্তম দফার যে প্রথম ধাপে আজকে তারা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হবে। এখন মূলত এই যাদেরকে 379 জনকে যে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে সকলেই বিএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে আছেন এবং আমার পেছনে যে বোট ক্লাবটি দেখা যাচ্ছে সেখান থেকেই মূলত বোট ক্লাবের যে ঘাট আছে সেখান থেকেই তাদেরকে আমরা যতদূর জেনেছি যে 9টা থেকে 9:30 নাগাদ ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এখনো পর্যন্ত অবশ্যই এখানে গণমাধ্যম কর্মীদের এখনো ভিতরে প্রবেশের অনুমতি মেলেনি, সে কারণে আর যেহেতু তাদেরকে এখনো এই বোট ক্লাবেও নিয়ে আসা হয়নি যে সমস্ত রোহিঙ্গা তারা যেতে রাজি হয়েছেন, তো আমরা যেটি ধারণা করেছি যে হয়তো আগামী ঘণ্টাখানেক পরে এই পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিক বিষয়টি শুরু হবে। আর এবার মূলত রোহিঙ্গারা যারা ভাসানচর যাচ্ছেন এটি মূলত এই বর্ষা মৌসুমের পরে প্রথম ধাপ, অর্থাৎ গত 1 এবং 2 এপ্রিল সর্বশেষ রোহিঙ্গারা গিয়েছিল এবং এরপরে এই বর্ষা মৌসুম যেহেতু প্রাকৃতিক পরিবেশ এবং সাগরের পরিস্থিতি কিছুটা খারাপ থাকে সেজন্য মাঝখানে একটি বিরতি দিয়ে এবার এই শীত মৌসুম শুরু হওয়ার প্রথম ধাপ এটি এবং এটি সপ্তম দফায় মূলত যাওয়া হচ্ছে। আর এবারের রোহিঙ্গা যাওয়ার যে বিষয়টি সেটি একটু আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, যেহেতু আমরা যেটি জানি যে গত অক্টোবর মাসে ভাসানচরে যে রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে মানবিক সাহায্যের বিষয়টিকে ঘিরে জাতিসংঘ কাজ শুরু করেছে এবং এই জাতিসংঘের কাজ শুরু করার মধ্য দিয়ে এখানে ভাসানচরে কিন্তু রোহিঙ্গার যে আবাসন সেটির একটি নতুন প্রক্রিয়া শুরু হলো। এই প্রেক্ষাপটে এবারের যাওয়া কিন্তু একটু নতুন গুরুত্ব পাচ্ছে এবং আমরা শেষ পর্যন্ত যেটি জেনেছি যে আজকে এবং আগামী পরশুদিন 3 দিন এদেরকে নেওয়া হবে এবং এই দফায় অন্তত 1,500-এর মতো রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অনুপম শীল। নওগাঁ ও লক্ষ্মীপুরে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা, তবে ন্যায্য মূল্য নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের দাবি ধান উৎপাদনের এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নওগাঁয় আমন ধান ঘরে তুলতে শুরু করেছে চাষিরা। এরই মধ্যে প্রায় 30 ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। বিভিন্ন হাটেও শুরু হয়েছে নতুন ধান বিক্রি। প্রকারভেদে আগের বছরের তুলনায় মন প্রতি 100 টাকা বেশি পাচ্ছেন কৃষকরা। বিক্রি হচ্ছে 950 থেকে 1070 টাকা পর্যন্ত। তবে উৎপাদন খরচ বাড়ায় খুব বেশি লাভ হচ্ছে না বলে দাবি চাষিদের।
কারেন্টের বিল বেশি, ডিজেলের দাম বেশি। এখন এইভাবে তো এখন তো আগে যে রেটে ছিঁচেছে ফসল, এখন ওই রেটে ছিঁচতে পারবে না। দাম এখন 1000 টাকা পাচ্ছি, 1020, 30, 40 এইরকম, কিন্তু এই দামে ধান বেচে আমাদের লস হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,97,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে অতিরিক্ত 6,000 হেক্টর জমিতে। ওভারঅল ধানের দাম ভালো, কৃষক খুশি, এবং আমাদের আগামী বড়তে আশা করা যাচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও দাম বেশি হবে। মানে আবহাওয়া ভালো কারণে পোকামাকড় রোগের উপদ্রব তেমন নেই, বৃষ্টিও পরিমিত হয়েছে, পানির সমস্যা ছিল না, যার জন্য ফলন ভালো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্মীপুরেও এবার বাড়তি জমিতে আমনের চাষ হয়েছে। তবে কৃষকদের দাবি সার ও কীটনাশকের দাম বাড়ায় প্রতিমন ধানে খরচ 1200 থেকে 300 টাকা পর্যন্ত, কিন্তু বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1000 টাকায়। কিছু সরকারের কাছে আবেদন জানাতেছি, ধানের রেট একটু বাড়াই দিত, আমরা পোষাতে পারছি না। তবে ধান হয়েছে, তারপর খরচটা বাড়তি। ধান আল্লাহ দিছে হয়েছে, কিন্তু আমার যে খরচা হয়েছে ওষুধ দিতে দিতে শেষ। বাজার মূল্য খুব ভালো, আমি আশা করছি যে আমার কৃষক ভাইরা বাজারও এই বছর ভালো পাবে এবং সরকারও বাজার মূল্য, যৌক্তিক বাজার মূল্য নির্ধারণ করেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে 81,078 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 9,400 হেক্টর বেশি। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনও শীতের প্রকোপ শুরু না হলেও ভোররাত থেকে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ থাকে সূর্যের তাপ ছড়ানোর আগ পর্যন্ত। আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে এখন কেমন শীত অনুভূত হচ্ছে? প্রতিদিনের গড় তাপমাত্রা কেমন থাকছে? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখন পর্যন্ত কিন্তু কুয়াশার জন্য, অর্থাৎ শীতের কারণে কিন্তু এখনো কিছু দেখা যাচ্ছে না। আমি যদি একটু দেখাই যে রংপুরে এ পর্যন্ত আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা যেভাবে পড়ছে এটি কিন্তু গত 2 বছরকার চেয়ে বেশি। অর্থাৎ নভেম্বর মাসে আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছি যে এই নভেম্বর মাসে এরকম কুয়াশা কখনো পড়েনি, এটি আসলে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। তবে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে গত নভেম্বরে অগ্নিদগ্ধ হয়ে কিন্তু অনেক লোক মারা গেছে, কিন্তু আজকের যে ঠান্ডা এবং তীব্র শীত প্রকোপ এটি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আগামীতে আরও বাড়াবার যে আশঙ্কা এটি কিন্তু আবহাওয়া অফিস করছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই দৃষ্টিকোণ কিন্তু 100 মিটারের ছড়িয়ে গেছে, কারণ 100 মিটারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন হেডলাইট জ্বালিয়ে রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলছেন। এবং আর একটা বিষয় জানিয়ে রেখে যে এই শীতের এবং কুয়াশার কারণে সড়কে যে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, তাদের কিন্তু দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। আমরা একটু আগেই অর্থাৎ মোটর শ্রমিকের একজন নেতার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে কুয়াশার কারণে অর্থাৎ তীব্র শীতের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ এখন পর্যন্ত সকাল 8টায় প্রায় বেজে যাচ্ছে, তারপরে কিন্তু এখনও কুয়াশার জন্য আপনি নিশ্চয়ই দেখছেন যে 100 মিটারের বেশি দেখা যাচ্ছে না এটি আসলে উত্তরাঞ্চলে। তবে উত্তরের যে জেলাগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এটি কিন্তু আরও বেশি তীব্রতা বেড়ে যাচ্ছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আরও বেশি বাড়াবার সম্ভাবনা আছে, কারণ এই সময়ে আমরা দেখেছি যে নভেম্বর মাসের আজকের দিনে গত বছরে কিন্তু ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু তা কমিয়ে গেছে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে যে 2 ডিগ্রি আসলে কমা বাড়ার মাঝখানে রয়েছে, এটি আরও বাড়ার যে আশঙ্কা এটি কিন্তু করছে। তবে আবহাওয়াবিদ বলছেন যে এই শীতের বাড়ার কারণে যারা অর্থাৎ শীতজনিত রোগের আক্রান্তটা বেড়ে যাচ্ছে, তবে যারা নিম্ন আয়ের মানুষ, যারা বয়স্ক মানুষ, তাদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গরম কাপড় পরার জন্য তারা কিন্তু আহ্বান করছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে শীতবস্ত্র বিতরণের জন্য যে তালিকা করা হয়েছে তা অগ্রিম কিন্তু দেওয়ার জন্য আমরা দেখেছি গতকাল জেলা প্রশাসক বলেছেন যে। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। মাত্র 12 ঘন্টার জন্য ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন। সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসনকে প্রধানমন্ত্রী হিসেবে বুধবার নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টে বাজেট বিল নিয়ে মতবিরোধে শরিক গ্রিন পার্টি জোট ছাড়ায় 12 ঘন্টারও কম সময়ে পদত্যাগ করেন তিনি। তবে তিনি একক দলে সরকারে আবারও প্রধানমন্ত্রী হতে রাজি বলে স্পিকারকে জানিয়েছেন। বুধবার পার্লামেন্টের সদস্যদের নির্বাচনে জয় পাননি অ্যান্ডারসন। তবুও সুইডিশ আইনের অধীনে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কারণ প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের দরকার হয় না, বরং বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট না পড়ায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন 54 বছরের অ্যান্ডারসন।
নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। রুমানের দুরন্ত 50-তে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে লাল সবুজ। সেঞ্চুরি করে আলো কারেন শারমিন আক্তার। ফারজানা মুর্শিদাও রান পেয়েছেন। স্পিন দলের বড় শক্তি। টানা তৃতীয় জয়ে সুপার 6 নিশ্চিতের লক্ষ্য নিগার সালমাদের। অন্যদিকে জিম্বাবুয়েকে হারিয়ে পরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে থাইল্যান্ড। শক্তি ফর্মের বিচারে তাই ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। সুপার 6-এ উঠলে সেখান থেকে শীর্ষ 3-এ থাকলেই প্রথমবার বিশ্বকাপে খেলবে টাইগ্রেসরা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে 2-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। এতে গ্রুপ সেরা হয়ে নকআউটে সিটিজেনরা হেরেও সঙ্গী পচেত্তিনোর দল। অন্যদিকে শেরিফকে বিদায় করে শেষ 16তে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদের শুরু থেকে পিএসজিকে চাপে রাখে ম্যান সিটি, তবে কাঙ্ক্ষিত শট নিতে ব্যর্থ হচ্ছিল সিটিজেনরা। উল্টো বিরতির পর মেসির বাড়ানো বলে সফরকারীদের লিড এনে দেন এমবাপে। 63 মিনিটেই স্টার্লিংয়ের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। 76 মিনিটে জেসুসের জয়সূচক গোলে নকআউটের টিকিট পায় গার্দিওলার দল। হেরেও শেষ 16 উঠেছে লা পারিসিয়ানরা। এদিকে শেরিফের জালে 3 গোল দিয়ে সান্তিয়াগোতে হারের শোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে উঠেছে আনচেলত্তির দল। অন্যদিকে আতলেতিকোর মাঠে 1-0 গোলে জিতে শেষ 16 আশা বাঁচিয়ে রাখল এসি মিলান। Now about the two having a look at this. Athanasiad. And this time the ball stuck back with Rodrigo. Oh, that's brilliantly finished. They're claiming the goal. প্রথম টেস্টের জন্য চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান দল। বিশ্রাম বিতর্ক এড়িয়ে রাজস্বিকভাবে ফেরার অপেক্ষায় মুশফিক আজ লম্বা সময় নেটে ব্যাটিং করেছেন। সফরকারীদের পেস বাউন্স সামলাতে বিশেষ অনুশীলন করেছে টাইগাররা। বিপরীতে পাকিস্তানের মনোযোগ বেশি ছিল ফিল্ডিংয়ের দিকে। সমালোচনার জবাবে মুশফিকের আগ্রাসন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নেট ব্যাটিংয়ে বোলারদের রীতিমতো শাসন মিস্টার ডিপেন্ডেবলের। আয়না আর বিশ্রাম বিতর্ককে পেছনে ফেলতে দলগত অনুশীলন শুরুর প্রায় 2 ঘন্টা আগে সাগরিকায় হাজির মুশফিক। সাকিব তামিমের শূন্যতায় পাহাড় সমচাপ তাকেই সামলাতে হবে। মুশফিকের মতো ডমিঙ্গো আছেন অস্বস্তিতে। চোটের কারণে সিনিয়রদের শূন্যতায় তরুণদের ওপর রাখতে হচ্ছে আস্থা। একাদশ গড়তি নিরুপায় কোচ নতুন কেতনে ফেরাতে চান ভাগ্য। চট্টগ্রাম টেস্টে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাসদের গতি ও সুইং সামলানোর কঠিন পরীক্ষা টাইগারদের। তাই তো দীর্ঘ সময় রাহি এবাদতদের বোলিং সামলে প্রস্তুতিতে মনোযোগ মুমিনুল সাদমানরা। পেস বোলিং কোচ ওটিস গিবসনও শিষ্যদের দিয়েছেন সাফল্যের মন্ত্র। নেট বোলার থেকে জাতীয় দলের স্কোয়াডে পেসার রেজাউল রহমান রাজা। জাতীয় লিগের পারফরমেন্স দিয়ে নজর এসেছে নির্বাচকদের। সাথে যুব বিশ্বকাপ জয়ী ব্যাটার মাহমুদুল হাসান জয়ও বেশ মনোযোগী নেট সেশনে। তাদের ঘিরে ব্যস্ততা বেশি কোচিং স্টাফের। অন্যদিকে অপ্রতিরোধ্য পাকিস্তান ভিন্ন কন্ডিশন নিয়ে ভাবনাহীন। সকালে টানা 3 ঘন্টা ক্লান্তিহীন অনুশীলনে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। একদিন বিশ্রাম কাটিয়ে ফেরা ম্যান ইন গ্রিনরা গুরুত্ব দিয়েছে ফিল্ডিংয়ে, স্লিপে ক্যাচ প্র্যাকটিস করে। সাদা পোশাকে বাংলাদেশের এখানেই তো দুর্বলতা। করোনা বাধায় গত 8 মাস আন্তর্জাতিক ক্রিকেট আটকে ছিল শুধু ঢাকায়। ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিল হার। সাগরিকা প্রস্তুত নতুন প্রজন্মের আধিক্য নিয়ে গড়া বাংলাদেশ দলকে বরণ করতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেটাকে বলা হয় বাংলাদেশের পয়মন্ত ভেন্যু, কিন্তু এখানে অস্বস্তি আছে টাইগারদের। গেল 7 টেস্টের মধ্যে একটি মাত্র জয়। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে শক্তিশালী পাকিস্তান প্রতিপক্ষ। টি-20 সিরিজে ধরাশায়ী হওয়ার পর টাইগাররা কতটুকু মানিয়ে নিতে পারবে সাদা পোশাকে, সেটাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।